আশা করি সকলে ভালো আছো। আগের দুটো ক্লাসে ধ্বনি পরিবর্তনের যে ধারা বা নিয়ম, এই নিয়মের দুটো ক্লাস হয়েছে। একটা ধ্বনির আগমন, ধ্বন্যাগম, আর একটা হচ্ছে ধ্বনির নিয়ম, এটা পড়েছি। আজকে দেখো তাহলে আর চারটে মোট নিয়ম ধ্বনি পরিবর্তনে, একটা রূপান্তর আছে, একটা ধ্বনির স্থানান্তর আছে। আজকে প্রথমে যেটা আসবে সেটা রূপান্তর। রূপান্তর কথার অর্থ কি? এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন। রূপান্তর কথার হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন। এটাকে আমরা ধ্বনিটা যদি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয় ধ্বনি রূপান্তর করি। ধ্বনি রূপান্তরের নিয়ম, কখনো কখনো একটা ধ্বনি যদি এসে পড়ে, কখনো কখনো যদি ধ্বনি লোপ হয়ে যায়, এর ফলে কি হয়? আগের ধ্বনি বা পরের ধ্বনি পরিবর্তন হতে পারে। আবার কি হতে পারে না, দুটো ধ্বনি পাশাপাশি থাকলে দুটো ধ্বনি পরপর পরস্পরের প্রভাবে পরিবর্তন হতে পারে। এইটাকে আমরা বলি পরিবর্তন হয়ে অন্য ধ্বনিতে পরিণত হতে পারে বা একই জাতীয় ধ্বনিতে পরিবর্তন হতে পারে। এটাকে আমরা কি বলি? ধ্বনির রূপান্তর। তাহলে ধ্বনি রূপান্তরও আমরা এখানে দুটো ভাগ, একটা স্বরধ্বনি রূপান্তর, একটা ব্যঞ্জনধ্বনি রূপান্তর। তাহলে স্বরধ্বনি রূপান্তরের প্রথম নিয়ম হচ্ছে স্বর সংগতি। দেখো, স্বরধ্বনি রূপান্তরের প্রথম নিয়ম হচ্ছে স্বর সংগতি। স্বর সংগতি কথার অর্থ কি? সংগতি মানে সমান, একই স্বর বা সমান স্বর বা স্বর সংগতি। সংগতি মানে সমান বা একই স্বরভাবে আমরা বলি স্বর সংগতি। তাহলে কি শব্দের মধ্যে উচ্চারণের যে কষ্টটা সেটাকে লাঘব করার জন্য বা উচ্চারণের সুবিধার জন্য কি এসে স্বরধ্বনি মুখের এবং জীবের একই অবস্থান থেকে যদি আমরা উচ্চারণ করি দুটো শব্দ, এই রীতিটাকে, তাই তো, মানে মুখের জীব বা কি বললো, মুখ ও জীবের একই অবস্থান থেকে উচ্চারণ করে স্বরধ্বনির যে সংগতি তৈরি করা হয় তাকে স্বরসংগতি বলে। স্বরসংগতি তিনটে নিয়ম আছে। যদি শব্দের আগের প্রভাবে যদি পরেরটার পরিবর্তন হয়, যদি পরেরটার প্রভাবে আগেরটার পরিবর্তন হয়, যদি উভয়ের প্রভাবে উভয়ের পরিবর্তন হয়, দুটোর ফলে যদি মাঝেরটার পরিবর্তন ঘটে, এই ভিত্তিতে আমরা স্বরসংগতিকে আমরা চারটে ভাগে, এর ভিত্তিতে স্বরসংগতিকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। কি কি সেগুলো? একটা হচ্ছে প্রগত, প্রগত মানে কি? পূর্বের স্বরের প্রভাবে যদি পরের স্বরের ধ্বনিটা পরিবর্তন। দেখো এখানে উদাহরণটা দেখো, পূজা থেকে পুজো আমরা উচ্চারণ করি। তাহলে এখানে দেখো তুমি যদি বর্ণ মিশ্রণ করে দেখো তাহলে কি দেখবে? প দীর্ঘ দীর্ঘের জ। তাহলে এখানে কি কি স্বর তৈরি হচ্ছে? এটা আছে। তাহলে এখানে কি পাবো? প হস্য দীর্ঘের জ। তাহলে কি হলো? এই দুটো স্বর একই রইল, হস্য বা স্বর কি পরিবর্তন হলো? দেখো আকারটা ওকারে পরিবর্তন। তাহলে এখানে হস্যের প্রভাবে আকারটা ওকারে পরিবর্তন হয়ে একই স্বরের ধ্বনিতে রূপান্তর। এবার একই স্বরের ধ্বনিতে রূপান্তর করার অর্থ আমরা দেখেছি ধ্বনি পরিবর্তনে, মানে ধ্বনির ক্ষেত্রে এইখানে তোমরা একটা ভালো করে লক্ষ্য করো, হস্য হস্য এ ও এ অ এই অবস্থান থেকে এগুলো উচ্চারণ করা। তাহলে এখানে দেখো হস্য আর ওকার একই ধ্বনি, এই যে এগুলোকে আমরা কি বলি? প্রস্তাব স্বরধ্বনি বলি। তাহলে একই স্বরধ্বনিতে পরিণত হলো, এইকে আমরা কি বলি? প্রগত স্বরসংগতি। এই জন্য এটাকে আমরা বলি প্রগত স্বরসংগতি। হলো। এরপরে দেখো পরাগত স্বরসংগতি। দেখি
এখানে যেমন পূর্বের স্তরের প্রভাবে পরের স্তরের পরিবর্তন হয়েছে, এখানে কি উল্টো না, পরের স্তরের প্রভাবে পূর্বেরটার পরিবর্তন হবে। যেমন ডিসি থেকে ডিসি শব্দটা এসেছে, ডিসি থেকে ডিসি শব্দটা এখানে এসেছে। দেখো এখানে এখানে হস্যইকারের প্রভাবে এখানটা হস্যইকারে পরিণত হয়েছে। কি হলো? হস্যইকারের প্রভাবে হস্যইকারের কোনো ক্ষেত্রে পরিবর্তন হয়নি, তাহলে এর প্রভাবে পূর্বের যে একারটা সেটা কিসে হস্যইকারে পরিণত হয়ে সমস্বরধ্বনিতে পরিণত হয়েছে। এটাকে তাহলে কি বলবো আমরা? পরাগত সমস্বরধ্বনি। তাহলে কি এখানে কিসের পরিবর্তন? একারটা হস্যইকারে পরিবর্তন হয়েছে, একারটা এখানে হস্যইকারে পরিবর্তন হয়েছে। এইজন্য এটাকে আমরা বলি পরাগত স্বরসংগতি। একে আমরা বলি পরাগত স্বরসংগতি। পরের স্বরের ধ্বনির প্রভাবে যদি পূর্বের স্বরের পরিবর্তন ঘটে তখন আমরা তাকে বলি পরাগত স্বরসংগতি। আচ্ছা, এরপরে দেখো তোমরা আছে মধ্যগত স্বরসংগতি। মধ্যগত স্বরসংগতি কি না, যদি প্রথম এবং শেষ দুটো স্বরধ্বনির প্রভাবে যদি মাঝের স্বরধ্বনিটার পরিবর্তন ঘটে, তাই তো পরবর্তী ঘটে যদি আমরা একই স্বরধ্বনিতে পরিণত বা সমস্বরধ্বনিতে পরিণত হয় তাকে আমরা বলি মধ্যগত স্বরসংগতি। দেখো এখানে কি আছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। বিলাতি থেকে বিলিতি সম্পর্ক। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে হস্যইকার আছে, এখানে স্বরধ্বনিটা, তারপরে কি আছে আকার আছে, তারপরে কি আছে হস্যইকার আছে। এখানে কিসে পরিবর্তন হচ্ছে? হস্যইকারটা এখানে হস্যইকার ইতে হস্যইকার। তাহলে এখানে আকারটা কিসে পরিবর্তন হচ্ছে? হস্যইকারে পরিবর্তন হচ্ছে। হলো? এটাকে আমরা বলি মধ্যগত স্বরসংগতি। কি বললাম? দুটো স্বরধ্বনির প্রভাবে যদি মাঝের স্বরধ্বনিটা পরিবর্তন ঘটে, দুটো স্বরধ্বনির প্রভাবে যদি মাঝের স্বরধ্বনিটা পরিবর্তন ঘটে তাকে আমরা বলি মধ্যগত স্বরসংগতি। হলো? এবারে আছে আমরা দেখো অনন্য স্বরসংগতি বা পারস্পরিক স্বরসংগতি। আমরা এখানটা বুঝে দিচ্ছি। অনন্য স্বরসংগতি কি দেখো, এই উদাহরণটা দেখো, ধোকা থেকে দুটো শব্দ, ধোকা থেকে দুটো শব্দ তৈরি করা হয়েছে। এখানে কি হচ্ছে দেখো, ধ ওকার ক ধ ওকার হস্যকার ক। তো এখানে কি হচ্ছে, এখানে এইখানে দেখো এইখানে একটা স্বরধ্বনি, এইখানে একটা স্বরধ্বনি, তাহলে এই স্বরধ্বনিটাও পরিবর্তন, এই স্বরধ্বনিটাও পরিবর্তন হচ্ছে। দুটোর প্রভাবে দুটো পরস্পর পরিবর্তন হয়। তাহলে এখানে ওকাটা হস্যকারে পরিণত হচ্ছে আর এখানে আকাটা ওকারে। যে সমস্বরধ্বনি, তার সমস্বরধ্বনি এখানে দেখেই কিন্তু প্রস্তাব স্বরধ্বনি, তাই তো? তাহলে আমরা সংজ্ঞাটাকে কি বলবো? শব্দের মধ্যে অবস্থিত দুটো স্বরধ্বনি পরস্পরের প্রভাবে যখন পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে একই স্বরধ্বনি বা সমস্বরধ্বনিতে পরিণত হয় তখন তাকে আমরা বলবো অনন্য বা পারস্পরিক স্বরসংগতি। তাহলে এবার স্বরসংগতির সংজ্ঞাটা তুমি অন্য রকম বলতে পারো। স্বরসংগতির সংজ্ঞাতে যে শব্দের মধ্যে অবস্থিত দুটো স্বরধ্বনি একটির প্রভাবে আরেকটি যখন পরিবর্তন ঘটে, যে উভয়ের প্রভাবে বা উভয়টাও যখন পরিবর্তন ঘটে বা দুটোর প্রভাবে যখন মাঝের স্বরধ্বনিটার পরিবর্তন ঘটে তখন তাকে আমরা বলবো স্বরসংগতি। হলো? তাহলে রূপান্তরের একটা নিয়ম,
শিখলে এক রূপ থেকে অন্য রূপে পরিণত হয়। এবারে দেখো অভিশ্রুতি। অভিশ্রুতিটাকে বলতে গেলে তাহলে আমি স্থানান্তরে একবার যেতে হবে, সেখানে উপনীতিটাকে আগে ব্যাখ্যা করতে হবে। অভিশ্রুতিটাকে যেতে গেলে তোমাকে করতে হবে উপনীতিটাকে একবার ব্যাখ্যা করতে হবে, না হলে কিন্তু তোমরা অভিশ্রুতিটাকে বুঝতে পারবে না। কিরকম আছে তাহলে অভিশ্রুতি মানে উপনীতি কিন্তু রূপান্তরে করতে পারে, উপনীতিটা কিসে ব্যবহার করা হয়? স্থানান্তরে। দেখো ফলধ্বনি স্থানান্তরে কিন্তু উপনীতিটা আমরা ব্যবহার করি। এখানে আমি করিয়ে দিচ্ছি আগে উপনীতিটা, কারণ অভিশ্রুতিটাকে বুঝতে গেলে উপনীতিটাকে দরকার। এই উপি কথাটার অর্থ কি? উপি কথার অর্থ হচ্ছে নিহিতি কথার অর্থ হচ্ছে কি? সন্নিবেশ বা স্থাপন। উপনীতি কথার অর্থ হচ্ছে পূর্বে সন্নিবেশ বা পূর্বে স্থাপন। উপনীতি কথার অর্থ হচ্ছে পূর্বে সন্নিবেশ বা পূর্বে স্থাপন। তাহলে এখানে দেখো উদাহরণ দাও। কোরিয়া থেকে কোরিয়া থেকে কয়লা। আমরা দেখো কি হচ্ছে এখানে ক অ র হস্যই দীর্ঘস্থ কিসে পরিণত হচ্ছে এখানে যে আমি নিচে দিকে করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। আরো ক অ হস্যই র অ আ কি হচ্ছে সমস্যা দেখো এখানে হস্যইকারটা এখানে রয়ের পরে উচ্চারিত হচ্ছে, রয়ের পরে। এখানে কি হচ্ছে দেখো রয়ের আগে হস্যইকার। তাহলে উপনীতিগুলো পূর্বে স্থাপন, কোনটা পূর্বে স্থাপন হচ্ছে? হস্যইকার। তাহলে এরকম শব্দের মধ্যে যদি হস্যইকার বা হস্যকার থাকে, যে স্থানে উচ্চারিত হওয়ার কথা তার পূর্বে উচ্চারণ করা রীতিটাকে বলা হচ্ছে উপনীতি। তার পূর্বে উচ্চারণ করা রীতিটাকে আমরা বলি উপনীতি। তাহলে শব্দের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে শব্দের মধ্যে হস্যইকার বা হস্যকার যে স্থানে উচ্চারিত হওয়ার কথা তার পূর্বে উচ্চারণ করা রীতিটাকে আমরা কি বলি? উপনীতি। দেখতে পাচ্ছ এখানে উপনীতি। এরপরে তুমি দেখো উপনীতির যে পরের স্তর এটাকে আমরা বলি অভিশ্রুতি। তাহলে এখানে কি হলো? এটা হয়েছে তাহলে পরে হলে ক অ র আ। তাহলে দেখো এখানে এই দুটো স্বরধ্বনি আর এইটার সঙ্গে এই স্বরধ্বনি দুটো মিলিয়ে কি হয়? একটা লক্ষণিকার পরিবর্তন হয়। তাহলে এখানে অকার আর এখানে উকারের পরিবর্তন হয়। এই রীতিটাকে আমরা বলবো অভিশ্রুতি। অভিশ্রুতি কথার অর্থ কি? এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো অভিশ্রুতি। অভিশ্রুতি কথার অর্থ কি? যা শুনতে ভালো লাগে। যা শুনতে ভালো লাগে। অভিশ্রুতি কথার অর্থ যা শুনতে ভালো লাগে। অর্থটা হচ্ছে যা শুনতে ভালো লাগে। তাহলে অভিশ্রুতি সংজ্ঞাটা কি বলবো? না উপনীতির পরবর্তী স্তর হচ্ছে অভিশ্রুতি। তাহলে উপনীতি যাতে হস্যইকার বা হস্যকার পূর্ববর্তী এবং পরবর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে তার লক্ষণীয় পরিবর্তন ঘটে, তাই তো? পূর্বস্বর পরস্বরের প্রভাবে যে পরিবর্তন ঘটে এই পরিবর্তনটাকে আমরা বলছি, এই রূপান্তরটা বা পরিবর্তনটাকে আমরা বলছি অভিশ্রুতি। এই রূপান্তর বা পরিবর্তনটা আমরা বলি অভিশ্রুতি। বলে এরপর দেখো আমরা স্বর সংগতি বলেছিলাম, এবার কি করবো? স্বরের অসংগতি। স্বর সংগতি মানে কি? দুটো আলাদা স্বরধ্বনি একই স্বরধ্বনিতে পরিণত হয়, সমস্বরধ্বনিতে পরিণত হয়। অসংগতি কথার অর্থ কি? একই স্বরধ্বনি যদি একটা রূপ থেকে পরিবর্তনভাবে অন্যটা পরিবর্তন হয়, দুটো অসম স্বরধ্বনিতে পরিণত হয়, তাকে স্বরের অসংগতি বলি। যেমন ধরো আমরা ব্যবহার করি পাকা স্বর। তাহলে কি হয় এখানে? ক পাকা থেকে আমরা বলি উচ্চারণ থেকে আমরা কি বলি? কাকু শব্দটাকে ব্যবহার করি। যেমন ক উক্ত আ
যুক্ত ক যুক্ত আ। তাহলে এখানে কি হলো ক যুক্ত আ ক যুক্ত। এখানে দেখো কি গিয়েছে না একই স্বর সমস্বর একটা উচ্চারণের সময় একটা বদলে যায়, তাহলে এটা বদলে গিয়ে অন্য স্বরে বদলে যাবে। তাহলে স্বরের সংগতি থেকে অসংগতি এলো, যেটাকে আমরা বলি স্বরের অসংগতি। তাহলে আমরা কি বলবো ধ্বনি রূপান্তরের ক্ষেত্রে আমরা তিনটে পেয়েছি, একটা স্বর সংগতি পেয়েছি, একটা স্বরের অসংগতি পেলাম, আর একটা পেলাম আমরা অভিসন্ধি। হলো? এবারে দেখো স্বর সংগতি বা স্বরের রূপান্তরটা বদলে আমরা কি বলবো এবারে ব্যঞ্জন বা ব্যঞ্জন শব্দ। এবার দেখো একই যদিও ব্যঞ্জন সংগতি বা এর আরেকটা নাম আছে সমীকরণ, মানে সমান হওয়া। তাহলে ব্যঞ্জনগুলো জানলে সমানের বিপরীত যদি অসম ব্যঞ্জন থেকে সম ব্যঞ্জনে পরিবর্তন শব্দের মধ্যে অবস্থিত দুটো অসম ব্যঞ্জন পূর্বেরটার প্রভাবে যদি পরেরটার প্রভাবে যদি পূর্বেরটা উভয় প্রভাবে উভয় যদি পরিবর্তন হয় রূপান্তরিত হয়ে যদি সম ব্যঞ্জনগুলিতে পরিণত হয় তখন তাকে আমরা বলবো ব্যঞ্জন সংগতি। তখন আমরা বলবো তাকে ব্যঞ্জন সংগতি হয়েছে। ঠিক স্বর সংগতি শুধু এটা স্বরধ্বনি ছিল, এটা ব্যঞ্জন করতে ব্যবহার করা হয়। এবার এখানে দেখো তাহলে ব্যঞ্জন সংগতির তিনটে ভাগ, একটা হচ্ছে প্রগত ব্যঞ্জন সংগতি, প্রগত ব্যঞ্জন সংগতি। তাহলে পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যদি পরবর্তী ব্যঞ্জন ধ্বনিটার পরিবর্তন ঘটে থাকে আমরা প্রগত ব্যঞ্জন সংগতি। যেমন দেখো উদাহরণ দেখো পদ্ম থেকে আমরা কি উচ্চারণ করি, পদ্মটাকে পদ্ম উচ্চারণ। তাহলে এখানে কি বলেছে দেখো পদ যুক্ত অ যুক্ত দ যুক্ত ম যুক্ত, এটার পরিবর্তনে কি এসেছে দেখো, মানে পরেরটাতে প যুক্ত অ যুক্ত দ যুক্ত দ যুক্ত। মানে এখানে আমি কি বললাম যে পূর্বেরটার প্রভাবে পরেরটা পরিবর্তন, তাহলে এখানে একটা ব্যঞ্জন আছে, তাহলে পূর্বেরটা রয়ে গেছে এর প্রভাবে কি হচ্ছে মটা কিসের পরিবর্তন হয়েছে, এখানে মটা দয়ে পরিবর্তন দিয়ে সমব্যঞ্জনে রূপান্তরিত হয়েছে। এই জন্য এটাকে আমরা বলি প্রগত ব্যঞ্জন সংগতি। এবারে হচ্ছে পরাগত ব্যঞ্জন সংগতির ক্ষেত্রে কি দেখবো না পরেরটা পরের ব্যঞ্জনের প্রভাবে যদি পূর্বের ব্যঞ্জনটা পরিবর্তিত হয় তখন তাকে আমরা কি বলবো পরাগত ব্যঞ্জন সংগতি। সেটা কি হচ্ছে দেখো গল্প থেকে তুমি দেখো এখানে গ যুক্ত অ যুক্ত ল ব আর এখানে পরিবর্তন হচ্ছে কি গ আ গ গ আর কি হচ্ছে এখানে দেখো এইটা স্থির হয়েছে পরেরটা স্থির হয়েছে পূর্বেরটা পরিবর্তন হলো, অর্থাৎ কিসে পরিণত হয়েছে পূর্বের গড়টা মধ্যে যে সংজ্ঞা পরিবর্তন হয়েছে। এই জন্য এটাকে আমরা বলি পরাগত ব্যঞ্জন সংগতি। পরাগত ব্যঞ্জন সংগতি। এবারে কি আছে পরেরটা দেখো অনন্য ব্যঞ্জন সংগতি বা পারস্পরিক ব্যঞ্জন সংগতি। এর দুটো ব্যঞ্জন যদি দুটোই পরিবর্তন ঘটে, দুটোর প্রভাবে যদি দুটোই পরিবর্তন ঘটে দিয়ে সমব্যঞ্জনে পরিণত হয় তখন তাকে হচ্ছে অনন্য ব্যঞ্জন সংগতি। যেমন উচ্ছ্বাস শব্দটা উচ্ছ্বাস শব্দটা এই যে ভেঙে দেখো অশ্ব যুক্ত দয়াসন্ধ যুক্ত ভালোবাসা
যুক্ত ব যুক্ত আ যুক্ত দন্তস্ব যুক্ত এখানে যদি আমি চেষ্টা চাই হস্র যুক্ত চ যুক্ত ছ যুক্ত ব যুক্ত আ যুক্ত দন্তস্ব যুক্ত। তাহলে এখানে কি পরিবর্তন হলো? এখানে দেখো দটা চয়ে পরিবর্তন তালবস্যটা ছয়ে খণ্ডত মানেই আমরা কি করতে পারি? এটা মানে দয়ে ব্যবহার করতে পারি উৎস। তাহলে এইটার প্রভাবে এটার পরিবর্তন, এটার প্রভাবে অস্থাপদের পরিবর্তন সমাধানের পরিণত হয়েছে। এটাকে আমরা বলি অনন্য ব্যঞ্জন সংগতি। অনন্য ব্যঞ্জন সংগতি। তাহলে ব্যঞ্জন সংগতি হলো, এরপরে দেখো তাহলে ব্যঞ্জনের অসংগতি আছে। তাহলে সমীকরণের বিপরীতটা নাম কি? বিপরীতটার নাম হচ্ছে বিষমীকরণ। এই বিপরীতটার নাম হচ্ছে কি? বিষমীকরণ। তার সমীকরণের বিপরীতটাকে আমরা কি বলি? বিষমীকরণ। তাহলে সমীকরণে কি দুটো বিপরীত স্বরধ্বনি, দুটো অসম ব্যঞ্জন ধ্বনি সমান ব্যঞ্জনে পরিণত হয়েছিল। এখানে কি হবে? দুটো সম ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি উপস্থিত দুটো সম ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের প্রভাবে একটা যদি একটার পরিবর্তন ঘটে, যে অসম ব্যঞ্জনের পরিবর্তন হয়, তখন তাকে আমরা বিষমী ব্যঞ্জন বিষমী ভবন তাকে বলে। যেমন লাল থেকে নাল সমাস, এখানে দুটো সম ব্যঞ্জন আছে, এই লটা কি পরিণত দন্তন্য পরিণত হয়ে অসম ব্যঞ্জনে পরিণত হয়েছে। একে আমরা কি বলি? এটাকে আমরা বলি বিষমী ব্যঞ্জন। হলো? এবার দেখো আছে এখানে নাসিক কি ভবন হয়েছে। নাসিক কি ভবনটা কি? নাসিক কি ভবনটা হচ্ছে কেমন? পঞ্চ থেকে পাঁচ কি হয়েছে দেখো এখানে। তাহলে ক যুক্ত অ যুক্ত ঞ যুক্ত চ যুক্ত অ। তাহলে এখানে ক যুক্ত আ হয়েছে, চন্দ্রবিন্দু হয়েছে, চ হয়েছে। এখানে কি হয়েছে দেখো? এখানে দেখো অকারটা আকারে পরিণত হয়েছে। তাহলে এখানে নাসিক কি ব্যঞ্জন ধ্বনি হয়েছে? নাসিক কি বলবো? নাসিক কি ব্যঞ্জন ধ্বনি প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ ওয়াই এর মধ্যে না দন্তন্য ন, এই পাঁচটা নাসিক কি ব্যঞ্জন ধ্বনি আছে। এই নাসিক কি ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে, দিয়ে পূর্বের যে স্বরটা দেখো এখানে পূর্বের স্বরটা কি হয়েছে? জয়ের পরে পূর্বের যে স্বরটা দীর্ঘস্বরে পরিণত, হ্রস্ব স্বরটা দীর্ঘস্বরে পরিণত, হঠাৎ আকার হয়েছে এবং সেটা অনুনাসিক প্রাপ্ত হয়েছে, তখন তাকে আমরা বলি নাসিক কি ভবন। তাহলে শব্দের মধ্যে কোনো নাসিক ব্যঞ্জন থাকলে উচ্চারণের প্রভাবে কিছুটা লোপ পায় এবং পূর্বের স্বরধ্বনিটা দীর্ঘস্বরে পরিণত হয় এবং অনুনাসিক প্রাপ্ত হয়, এটাকে আমরা বলি নাসিক কি ভবন। এটাকে আমরা বলি নাসিক কি ভবন। আরেকটা আছে তোমরা দেখো শত নাসিক কি ভবন। সেটা কি? শত নাসিক কি ভবন শত মানে এই যে যেমন ধরো পিপিকা থেকে প্রিপারেশন করেছে, পিপিকা থেকে প্রিপারেশন করেছে, এসেছে তো? এখানে কি আছে? পিপিকা থেকে প্রিপারেশন তো এখানে কি আছে না, এখানে দেখো কোনো নাসিক তো ব্যঞ্জনই নাই। তাহলে দুটোর মধ্যে একটা এখানে লোপ পেয়েছে আর পূর্বের সাথে একটা অনুনাসিক হয়ে গেছে। তাহলে শব্দের মধ্যে কোনো নাসিক তো ব্যঞ্জন না থাকা সত্ত্বেও যদি উচ্চারণের সময় একটা স্বর যদি অনুনাসিক প্রাপ্ত হয়, তখন তাকে আমরা নাসিক কি ভবন বলি। সেটাকে আমরা তখন বলি নাসিক কি ভবন। ধ্বনি রূপান্তর স্থানান্তরের ক্ষেত্রে আমরা দেখলাম যে স্থানান্তরের ক্ষেত্রে আমরা ওপেনিং এটাকে করিয়ে দিয়েছি। আরেকটা তোমরা দেখো
এতে অনেক আছে, অনেক নিয়ম আছে, তোমরা পড়বে। ধ্বনি বিপর্যয়, বিপর্যয়টা কি? সেটা হচ্ছে যেমন রিক্সা থেকে আমরা কি উচ্চারণ করি? রিক্সা। এখানে কি আছে? না, পাশাপাশি দুটো ব্যঞ্জনগুলি পরস্পরের প্রভাবে স্থান পরিবর্তন করে। এটা স্থানান্তর হবে, এটা রূপান্তর হবে। তখন হবে এটা পরস্পরের প্রভাবের দিক পরিবর্তন হবে, দুটো স্থান পরিবর্তন হবে, তখন তাকে আমরা বলবো এগুলো করবে। ধ্বনি পরিবর্তনটা শেষ হলো। আর সন্ধি তোমাদের চ্যাপ্টারে আছে, এটা তোমরা অনেক দিন থেকেই করছো, ওটা নিজেরা করবে। বুঝতে না পারলে আমাকে বলবে, যদি সময় হয় তখন বলবে। ঠিক আছে, ভালো থাকো, এগুলো শুধু প্র্যাকটিস করো ব্যাস।